অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সম্মানিত চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যারকে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, ভিকটিম পরিবারের সদস্যবৃন্দ, ভিকটিমবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক লম্বা বক্তৃতা শুনেছি, খুব বেশি বলারও সুযোগ এখানে নেই। আমি শুধু আজকে যে আলোচনার টাইটেল সেটার ব্যাপারে বলবো যে জুলাই বিপ্লব, রাষ্ট্র রূপান্তর, রূপকথা না বাস্তবতা। আমি বলবো দুটোই, কারণ জুলাই বিপ্লব রূপকথার মতো এক বাস্তবতা। এটা হচ্ছে সেই বিপ্লব যে এক ভয়ঙ্কর দৈত্যের মতো চেপে বসা এক ফ্যাসিস্ট শাসন, যাকে 15 বা 16 বছর ধরে আমরা সবাই মিলে চেষ্টা করে এক চুল নড়াতে পারিনি, সেই রকম একটা দানবকে স্কুলের বাচ্চারা হাতে আইডেন্টিটি কার্ড এবং পিঠে স্কুল ব্যাগ নিয়ে তাকে তাড়াতে তাড়াতে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুতরাং এই বিপ্লব ছিল রূপকথার মতো একটা বাস্তব বিপ্লব। এটি শুধু রূপকথা না, এটি শুধুই বাস্তবতা না, এটি দুটোর সমন্বয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে অনেক বক্তার বক্তব্য আমি শুনেছি। শেষ বক্তার বক্তব্যের অনেকগুলোর সাথে আমার শ্রদ্ধা ভরে আমার দ্বিমত আছে। আমি যদিও রাজনীতিবিদের মতো কথা বলতে পারবো না, বলছি না। নির্বাচনী যদি শেষ কথা হতো, মনে রাখতে হবে নর্তকী মমতাজও নির্বাচিত হয়েছিল। সংবিধানই যদি শেষ কথা হয়, গত 15 বছরে 2014, 2018, 2024 সংবিধানের অধীনে নির্বাচন হয়েছিল। এই সংবিধানের অনেক সুন্দর সুন্দর কথার কথা আমরা বলি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দরতম সংবিধানের একটি এটি, অনেকেই বলেন, আমিও বলি। কিন্তু সুন্দর কথা আমাদের জাতীয় জীবনের সমস্যার সমাধান দিতে পারেনি বলেই আমাদের জেনজিকে, আমাদের আসহাবুল ইয়ামিনকে, আমাদের আনাসকে, আমাদের মুগ্ধকে, আবু সাইদকে, আমাদের মাহমুদুর রহমান সৈকত সহ আমাদের আব্দুল আহাদ শহীদ, সর্বকনিষ্ঠ 4 বছর বয়স, তাদেরকে জীবন দিতে হয়েছে। এই সংবিধান আমাকে সেই অ্যান্সার দিতে পারেনি বলি। সুতরাং জুলাই বিপ্লবের পরে এই সংবিধান নিয়ে আমাদের ভাবতে হবে। এই সংবিধানের সব বিধান হয়তো আমরা বাতিল করতে পারবো না, দরকার নেই, কিন্তু এই সংবিধান জাতির জীবনে অকার্যকর প্রমাণিত হয়েছে। এরকম একটি অভূতপূর্ব বিপ্লবের পরে যে অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে জাতির জন্যে, সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি নতুন দিনের চাহিদা পূরণের জন্য নতুন সংবিধান রচনা করতে না পারি, তাহলে ইতিহাস কখনোই আমাদেরকে ক্ষমা করবে না। মনে রাখতে হবে যে জেনারেশন জি, যাদের ব্যাপারে আমাদের অনেক ধরনের নাকসিটকানো ভাব ছিল, যে এরা ফেসবুক দেখে, মোবাইল চালায় দিনরাত, কোনো কাজ করে না, ফার্মের মুরগির মতো, সেই জেন জি কিন্তু এক কথার মতো এক মহাকাব্যিক বিপ্লব সংগঠিত করেছে। এরা জানে, এরা বলতে চায় যে তৈলমর্দন করে নেতার স্তুতি গেয়ে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। যে সামরিক বাহিনী, যে অস্ত্রধারী বাহিনীগুলো, পুলিশ, গোয়েন্দা সংস্থার আতঙ্কে 16 বছর আমরা কথা বলতে পারিনি, সিম্পলি এক লাইনে তারা সেটাকে ডিনাই করে দিয়েছে, বলেছে পুলিশকে আমরা ... করি না। মনে রাখতে হবে এটা সেই জেনারেশন। সেই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশকে নিয়ে নতুন করে দাঁড়ানোর যে সাহস দরকার, আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদ, রাজনৈতিক দলকে সেই সাহসটা দেখানো প্রয়োজন। এবং তারা যদি এই বাস্তবতা উপলব্ধি না করেন, তাহলে খুব বেশি দিন লাগবে না, এই জেনারেশন জি আবার হয়তো আমাদের নতুন সরকারকে উৎখাত করতে বাধ্য হবে। আমি পৃথিবীর মানুষকে 2 ভাগে বিভক্ত করি। এক ভাগ হচ্ছে যারা 5ই আগস্ট 2024 বাংলাদেশের রাজপথে 5ই আগস্টকে প্রত্যক্ষ করেছিলেন, আর এক ভাগ যারা এই 5ই আগস্টকে প্রত্যক্ষ করেননি। আমি দেখেছি সেই দিন ভোরবেলা থেকে রাজপথে আমি ছিলাম, যখন ক্রমান্বয়ে গণভবনের দিকে মানুষ ঢুকে যাচ্ছে। 10 বছর 12 বছরের বাচ্চা ফোন করছে, মা, আম্মু আমরা জিতে গেছি। তার 2 চোখ দিয়ে অজর ধারায় পানি, সে কান্না করছে, আর এদিকে খুশির বার্তাটা মাকে দিচ্ছে, আম্মু আমরা জিতে গেছি। তারা বৃষ্টির পানির মধ্যে, কাদার মধ্যে কাউকে সিজদা দিতে দেখেছি। এই যে মহাকাব্যিক বিপ্লব, এইটা যদি এই জাতির নেতৃত্ব, আমরা যারা বয়স্ক আছি তারা যদি উপলব্ধি করতে ব্যর্থ হই,
দুনিয়ার ইতিহাসে আমরা যেমন ক্ষমা পাবো না, মৃত্যুর পরে পরকালে স্রষ্টার কাছে আমাদেরকে জবাবদিহি করতে বাধ্য হব আমরা। এই জুলাই বিপ্লবের একটা বড় দাবি হচ্ছে এই যে সংগঠিত নিষ্ঠুরতা, বর্বরতা, গণহত্যা, সেটার বিচার। অনেকেই বলেছিলেন বিচার দৃশ্যমান হচ্ছে না, দৃশ্যমান অনেক আগেই হয়েছে। আজকে আপনাদেরকে আমি জানাতে চাই যে আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং জুলাই বিপ্লবের যাত্রাবাড়িতে 5ই আগস্টে যারা ফ্লাইওভারের নিচে, পিলারের নিচে শুয়ে পড়েছিলেন গুলির মুখে দাঁড়াতে না পেরে, তার মুখের উপরে গিয়ে গুলি করে পুরো মুখমণ্ডল উড়িয়ে দিয়েছে এমন একজন ব্যক্তিকে আজকে প্রথম আমরা সাক্ষী নিয়েছি। এবং এইরকম সাক্ষী বা তার চেয়ে স্ট্রঙ্গার সাক্ষীর মাধ্যমে ওই গণহত্যাকারী দুর্বৃত্তদের অপরাধ আমরা প্রমাণ করতে সক্ষম হব, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দুনিয়ার কাছে দেখানোর মতো করে। আমি লম্বা বক্তৃতা দেব না, প্রত্যেকটি শহীদের আলাদা গল্প আছে এবং সেই সব গল্প আমরা কালেকশন করেছি, শুনেছি। শহীদের একজন সম্মানিত পিতাও এখানে আছেন। আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা শহীদ বের হয়ে যাওয়ার আগে কিভাবে যেন বুঝতে পারতো যে আজকেই হয়তো তার শেষ দিন। একজন শহীদের গল্প জানি, সে মাকে বলছিল, মা আমি যদি আন্দোলনে গিয়ে না ফিরে আসি তাহলে কি করবা তুমি? আচ্ছা, যদি আমি ফিরে না আসি তাহলে বলবা যে আমার ছেলে শহীদ হয়ে গেছে। আনাস 14 বছরের একটা বাচ্চা চানখারপুলে শহীদ হয়েছিল 5ই আগস্টে। একটা লম্বা চিঠি লিখে এসেছিল মাকে যে একটা ছোট বাচ্চা, ল্যাংড়া মানুষ, তারা যদি আন্দোলনে যায় আমি ঘরে বসে থাকতে পারি না। আমি যদি জীবন দেই দেশের জন্য তাহলে শহীদ হয়ে যাব। আমি জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই। 14 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, তার ভিতরে কি বিপ্লব, কি চিন্তাটা কাজ করেছে, সে গিয়েছে শহীদ হয়ে রক্তাক্ত দেহে মায়ের কাছে ফেরত গিয়েছে। এইরকম অগণিত কাহিনী, অন্তত 1,500 শহীদের কাহিনী আমাদের কাছে আছে। আমাদের এই সমাজের মায়েরা, বাবারা, বোনেরা সেই শোক ও গাথা বহন করে চলেছেন। এই শোক ও গাথা, এই শোক জলজন্ত তরতাজা থাকা অবস্থায় শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। এই শহীদের এক ফোঁটা রক্তের সাথে আমরা কোনো রকম বেঈমানি করতে পারি না, আমরা কাউকে বেঈমানি করতে দেবও না ইনশাআল্লাহ। যে সুযোগ তৈরি করেছে আমাদের সন্তানেরা, পুরানো দিনের রাজনীতি আমাদের ভুলে যেতে হবে। এক অমিত সম্ভাবনার বাংলাদেশ আমাদের হাতে এসেছে। আমরা পূর্ণ সদ্ব্যবহার করে বাংলাদেশকে একটা ভীতিমুক্ত, ভয়হীন একটা সমৃদ্ধ দেশে পরিণত করব। পেছন থেকে কখন সাদা মাইক্রোবাসে এসে সাদা পোশাকধারী আমাকে তুলে নেবে, এই আতঙ্কে কখনো আর আমাকে তাড়া করবে না। এই দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, এই দেশে টেন্ডারবাজি হবে না, এই দেশ থেকে টাকা বিদেশে পাচার হয়ে যাবে না। নেতাকে তোষামত করতে বক্তৃতার 30 মিনিটের মধ্যে 25 মিনিট ব্যয় করতে হবে না। এমন এক বাংলাদেশ ইনশাল্লাহ এই শহীদদের রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আজকের আলোচনায় এটাই প্রতিপাদ্য এবং এই রূপকথার মতো বিপ্লব, রূপকথার মতো একটা পরিবর্তন আমরা বাংলাদেশে দেখতে পাবো, সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি।